ওকে, সো আমরা এখানে আমাদের সলিউশনের কাজ শুরু করে দেই। আজকে আমাদের দুইটা চ্যাপ্টার, যে ম্যাগনেটিজমের যে দুইটা চ্যাপ্টার ছিল, এই দুইটার এক্সারসাইজ কোয়েশ্চেন গুলার সলিউশন। ওকে, সো এখন কোয়েশ্চেন নাম্বার 1 ফার্স্টে কি বলছে, which of these objects are made from ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এখন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে আমরা কি কি পড়ছিলাম? আয়রন, স্টিল, এরপরে কোবাল্ট, এরকম। এন্ড নিকেল। নিকেল অ্যাকচুয়ালি কি? নিকেল অ্যাকচুয়ালি আমাদের নিকেলের কয়েন যেগুলা থাকে ওগুলা কি করে? নিকেলের কয়েন গুলো আমাদের ম্যাগনেটিক ফোর্সে রেসপন্ড করে, ঠিক আছে? যে নিকেল নিয়ে যদি নিকেল কয়েন অ্যাকচুয়ালি কেমন ভাবে বানানো হয়, যে এটা এরকম একটা এলিমেন্ট। এটা আসলে তোমাদের একটু ট্রিকি হয়ে যায় তোমাদের জন্য, বিকজ তোমরা অ্যাকচুয়ালি মেইন রিজনটা জানো না। যে আমরা বলি না যে কতগুলি ম্যাটেরিয়াল হলো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, কতগুলি হলো নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো এখন এরা কেন ম্যাগনেটিক, যে স্টিল, আয়রন এন্ড নিকেল, এই তিনজন হলো মেইনলি আমাদের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আর বাকিগুলা ফার্স্ট অফ অল এখানে ক্রস আউট করে দেওয়া যায়। কি? রাবার, গ্লাস, প্লাস্টিক, এরা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল না। কিন্তু কপার কেন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল না, এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য বোঝাটা একটু ট্রিকি। এটা কি করে অ্যাকচুয়ালি, ইলেকট্রনের যে মুভমেন্ট হয়, যে ইলেকট্রন শেল থাকে না, তোমরা অ্যাকচুয়ালি এখন যে ইলেকট্রনিক কনফিগারেশন পড়ো, তোমরা এ লেভেলসে উঠলে কেমিস্ট্রিতে দেখবা যে কেমিস্ট্রি পুরো নতুন একটা ওয়ার্ল্ড। যে তোমরা এখন যেই ইলেকট্রনিক কনফিগারেশন যেভাবে করে লিখে আসো, আর ইলেকট্রনের ওরিয়েন্টেশন যেভাবে করে পড়ে আসো, অ্যাকচুয়ালি এটা কোনোভাবে এমন না, ঠিক আছে? সো ওখান থেকে অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশন দেওয়া যায় যে কপার কেন একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে না। ওকে, সো এখনের জন্য জাস্ট তোমাদের একসেপ্ট করে নেওয়া লাগবে। দেন ফার্দার যখন নাকি সামনে পড়ালেখা করবা কেমিস্ট্রিতে, তখন ওখানের মধ্যে দেখতে পাবা যে কপারের অ্যাকচুয়ালি ইলেকট্রনের মুভমেন্টের ডিরেকশনের জন্য আর ইলেকট্রনের অ্যালাইনমেন্টের জন্য কপারের মধ্যে ম্যাগনেটিক প্রপার্টিটা থাকে না। যে এখানের মধ্যে দেখো তারা অ্যান্সারের মধ্যে কি দিয়ে দিছে ডিরেক্টলি, তার অ্যান্সারের মধ্যে সিইজি, যে এই যে লিস্ট করা আছে ম্যাটেরিয়াল গুলো, এই লিস্ট করা ম্যাটেরিয়ালদের মধ্যে কে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, কে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এটা আমাদের চিন্তা হবে। তো তাহলে স্টিল ইজ আ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আয়রন ইজ আ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এন্ড নিকেল ইজ আ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, বাট কপার ইজ নট। ইভেন দো ইট ইজ আ মেটাল, সে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল না। কেন? এটা তুমি তার ইলেকট্রনিক কনফিগারেশন দেখলে পরে অ্যাকচুয়ালি বুঝতে পারবা, যেটা আমরা এ লেভেলসে পড়বো। ওকে, তো এখনের জন্য জাস্ট এটা আমরা একসেপ্ট করে নিব যে কপার ইজ নট আ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। হ্যাঁ, তো এখন কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, ড্র আ ডায়াগ্রাম ফর কি বলে অফ টু বার ম্যাগনেটস প্লেসড সো দ্যাট দেয়ার টু পোলস আর, একবার হলো রিপেলিং আর একবার হলো অ্যাট্রাক্টিং। সো তাহলে একবার নর্থ আর সাউথ ফেস করা থাকবে, তখন অ্যাট্রাক্ট করবে। তো তাহলে ইউনিফর্ম একটা ম্যাগনেটিক ফিল্ড এরকম। আর একবার নর্থ আর নর্থ আর সাউথ তারা ফেস করে থাকবে। সো তাহলে তারা কি করবে? একজন আরেকজনকে এরকম রিপেল করবে। সো তাহলে এরকম আমাদের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন ড্র করবে। এন্ড অ্যারো গুলো আমাদের অলওয়েজ অ্যাড করা লাগবে। অ্যারোটা অলওয়েজ কি হবে মোনাজা? অ্যারো গুলো অলওয়েজ অ্যাওয়ে ফ্রম দ্য নর্থ পোল এন্ড টুয়ার্ডস দ্য সাউথ পোল, তাই না? Yes, sir. ওকে, সো তাহলে এরপরে এক্সপ্লেন করতে বলছে, এক্সপ্লেন ওয়াই ইউ হ্যাভ ড্রন দ্য ম্যাগনেটস ইন দিস পজিশনস। তো তাহলে নর্থ এন্ড সাউথ কেন ফেস করে রাখছো অ্যাট্রাকশনের সময়? বিকজ অপোজিট পোলস অ্যাট্রাক্ট করে। নর্থ আর নর্থ কেন ফেস করে রাখছো? বিকজ সিমিলার পোল কি করে? রিপেল করে, তেমন টাইপের। তো এখানের মধ্যে আমরা দেখি তার অ্যান্সারে কি দিছে। যে এখানের জন্য এটা হলো অ্যাট্রাকশনের জন্য, এটা হলো রিপালশনের জন্য। সো কেন এটা দিলাম? ওরে বাপরে, রিপিয়াল কি লিখছে এটা? রিপেল হবে এটা, ঠিক আছে? তো তাহলে সিমিলার পোলস রিপেল এন্ড অপোজিট পোলস অ্যাট্রাক্ট, এমন। এরপরে কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, 3a, what are the three features of magnetic field do the field line show? যে ম্যাগনেটিক ফিল্ড লাইন থেকে আমরা কি কি পাই ম্যাগনেটিক ফিল্ডের? একটা হলো শেপ, আর একটা হলো স্ট্রেংথ, আর একটা কি হলো ডিরেকশন বেসিক্যালি। তো তাহলে
শেপ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড এন্ড ডিরেকশন, এইগুলা কিন্তু তোমাদের লেকচার ভিডিওগুলোতে একদম এলাবোরেটলি বারবার বারবার করে সেম জিনিস রিপিট করা হয়েছে। এখন যে এরকম তোমাদের অ্যাস্ট্রোফিজিক্সের লেকচার ভিডিওগুলো দেখতেছো না, যে ওখানের মধ্যে কি একই কিন্তু স্টার ফরমেশনের গল্প আমি বারবার করে রিপিট করতেছি, যে নেবুলা থেকে ফার্স্টে ম্যাস অ্যাক্রিশন হবে, দেন ওখানে থেকে ফিউশন শুরু হবে, ফিউশন শুরু হওয়ার পর দেন এক সময় স্টেবল পজিশনে আসবে, তখন মেইন সিকোয়েন্সে আসবে। এরকম তোমার সিকোয়েন্সটা অলওয়েজ মনে রাখা লাগবে, আর এই গল্পটা মনে রাখলেই তুমি নিজে নিজে বানায় বানায় লিখতে পারবা। ঠিক আছে? তো তাহলে এরকম এই জিনিসগুলো তোমাদের ম্যাগনেটিক ফিল্ডের আর এই ম্যাগনেটিজমের লেকচার ভিডিওগুলোর মধ্যে ডিটেইলে লিখাও ছিল একদম। তো এখন একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে কি, যে জিজ্ঞাসা করতেছে বি নম্বরে, যে হোয়াট ইজ আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে কি হবে, the magnetic field strength will be the same everywhere. ওকে, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ সব জায়গায় সেম হবে। তো এখন একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ড্র করতে বলছে। তো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড কি ড্র করব, এই একটা নর্থ পোল, এই একটা সাউথ পোল, নর্থের থেকে সাউথের দিকে যাবে, and the lines will be what, the lines will be equidistant and parallel to one another. হ্যাঁ, ইকুইডিস্ট্যান্টের এই ব্যাপারটা এটাও লিখতে পারো, বুঝছো মুনায়জা, এই জিনিসটাও অ্যাড করতে পারো। এটা এক্সপ্লিসিটলি তোমার 3C তে ডায়াগ্রামের মধ্যে বুঝাই দিলে আরো ভালো হয়, যে ফিল্ড লাইন গুলা হলো প্যারালেল টু ওয়ান অ্যানাদার এন্ড তাদের মধ্যে সেপারেশন গুলা কি ফিক্সড। ওকে, ইকুইডিস্ট্যান্ট, প্রতিটার মধ্যে সেপারেশন হলো সেম। বুঝতে পারছো? Yes, sir. এই যে এখানের জন্য এখানে জাস্ট ডেফিনেশনটা বলছে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে কি, যে এটার সব জায়গায় স্ট্রেংথ সেম। তো এখন এখানে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ড্র করছে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বিটুইন টু পোলস অফ ম্যাগনেটস। আচ্ছা, তো তাহলে এই জিনিসটা গেল কোয়েশ্চেন নাম্বার 3। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এ দেখি কি বলতেছে। 4A, draw a diagram to show the shape of the magnetic field around a solenoid। তো এখন একটা সলিনয়েডের, হ্যাঁ ডিরেকশনও সেম মাইশা, সবগুলা সেম ডিরেকশনে, প্যারালেল লাইন, ইকুইডিস্ট্যান্ট, তো এর জন্য সব জায়গায় স্ট্রেংথ সেম। ঠিক আছে? আচ্ছা, সো এখন 4 এর এ তে চাইছে কি, 4 এর এ তে আমাদেরকে বললো একটা সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন দেখতে কেমন এটা ড্র করো। আমরা কি পড়ছিলাম, দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ আ সলিনয়েড ইজ সিমিলার টু দ্যাট অফ আ বার ম্যাগনেট, তাই না? একটা সলিনয়েড কি ছিল, সলিনয়েড ইজ আ লার্জ or long coil of wire, একটা লং কয়েল অফ ওয়্যার। তা এখন সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড প্যাটার্ন দেখতে কেমন, একটা বার ম্যাগনেটের মতো। সো তাহলে এইটারও কি থাকবে, একটা নর্থ পোল থাকবে, একটা সাউথ পোল থাকবে। সো তাহলে ফিল্ড লাইন্স উইল বি হোয়াট, আউটগোয়িং ফ্রম দ্য নর্থ পোল এন্ড কামিং টুয়ার্ডস দ্য সাউথ পোল। এন্ড কোন দিকে নর্থ হবে কোন দিকে সাউথ হবে এটা কিসের উপর ডিপেন্ড করবে অনামিকা? Right. এটা আমাদের কারেন্টের ডিরেকশনের উপর, যে কারেন্ট কোন দিকে ফ্লো করতেছে ওইটার উপর ডিপেন্ড করবে যে কোন দিকে নর্থ পোল ক্রিয়েট হবে কোন দিকে সাউথ পোল ক্রিয়েট হবে। ওকে, যে আমরা রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর পোলস পড়ছিলাম না, যে কারেন্টের ডিরেকশনে রাইট হ্যান্ডের বাকি চারটা আঙুল কার্ল করব, সো তাহলে থাম্বটা যেই ডিরেকশনে পয়েন্ট করবে দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ দ্য নর্থ পোল। সো এই যে এরকম, যে এই ডায়াগ্রামের জন্য দেখো স্পেসিফিক্যালি, যে এই ডায়াগ্রামে তুমি তোমার রাইট হ্যান্ডের বাকি চারটা আঙুল, যে থাম্ব বাদে বাকি চারটা আঙুল তুমি কারেন্টের ডিরেকশনে কার্ল করো। এখন তোমার থাম্বটা কোন দিকে পয়েন্ট করতেছে, রাইট হ্যান্ডের টুয়ার্ডস লেফট। সো তাহলে থাম্বটা যেদিকে পয়েন্ট করবে দ্যাট উইল বি দ্য নর্থ পোল। তো তাহলে অপোজিটটা কি হবে, সাউথ পোল হবে। এন্ড ম্যাগনেটিক ফিল্ড লাইনটা কি, দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স উইল বি গোয়িং আউটওয়ার্ড ফ্রম নর্থ পোল এন্ড টুয়ার্ডস সাউথ পোল। ঠিক আছে? এরপরে 4 এর বি তে কি বলতেছে, 4 এর বি তে বলতেছে হাউ ডাজ ইওর ডায়াগ্রাম শো ওয়্যার দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ স্ট্রং অর উইক। এটা কিভাবে বুঝবো, ফিল্ড লাইনগুলির সেপারেশন দেখে, ফিল্ড লাইনগুলি যেখানে কাছাকাছি ওখানে স্ট্রেংথ বেশি, ফিল্ড লাইনগুলি যেখানে দূরে দূরে ওখানে স্ট্রেংথ কম। তো এই জিনিসটা, যে দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ স্ট্রংগেস্ট ওয়্যার দ্য ফিল্ড লাইনস আর ক্লোজেস্ট টুগেদার এন্ড উইকেস্ট ওয়েন দ্য
when they are farthest apart. So তাহলে যত কাছাকাছি থাকবে তত স্ট্রেংথ বেশি, যত দূরে দূরে থাকবে তত স্ট্রেংথ কম। ওকে, তো এখন বলতেছে সি নাম্বারে, explain what happens to the magnetic field if the direction of the current through the solenoid is reversed. এই যে অনামিকাকে যেটা জিজ্ঞাসা করছিলাম যে কোন দিকে নর্থ হবে কোন দিকে সাউথ হবে, এটা অ্যাকচুয়ালি কার উপরে ডিপেন্ড করবে? কারেন্টের ডিরেকশনের উপর। তো এখন আমরা যদি ইনিশিয়ালি এক ডিরেকশনে কারেন্ট ফ্লো করতেছিল, এখন যদি আমরা কারেন্টের ডিরেকশনটাকে উল্টায় দেই, তো তাহলে কি হবে? নর্থ এন্ড সাউথ পোলটাও শিফট হয়ে যাবে না? সো তাহলে এই জিনিসটা আমরা এখানে বলবো যে ইফ দ্য ডিরেকশন অফ কারেন্ট থ্রু দ্য সলিনয়েড ইজ রিভার্সড, দেন কি হবে? দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ডস উইল অলসো বি রিভার্স। যে পোলগুলা রিভার্স হয়ে যাবে বেসিক্যালি। এই যে দ্য ডিরেকশনস অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড এন্ড ইটস পোলস আর অলসো রিভার্সড। যে কারেন্টের ডিরেকশনটা উল্টায় দিলে, এতক্ষণ নর্থ পোল ছিল লেফটে, এখন নর্থ পোল চলে যাবে কি রাইটে। বুঝতে পারতেছো সবাই কি বলতেছি? Yes, sir. Yes, sir. ওকে, এরপরে কোয়েশ্চেন নাম্বার 5। এগুলো একদম ইজি ইজি কোয়েশ্চেন। এমন টাইপের কোয়েশ্চেন অ্যাকচুয়ালি তোমাদের কোয়েশ্চেন পেপারে কম আসে, তোমাদের কোয়েশ্চেন পেপার আর একটু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন আসে ম্যাগনেটিজম থেকে, বুঝছো? তো ওগুলো আমরা অলরেডি বুকলেট তোমরা পাইছো, আমরা 6 তারিখ থেকে তো সলিউশন শুরু করব। তোমাদেরকে রুটিনটা দিয়ে দিব আর কি, যে কোন দিন কত পেজ থেকে কত পেজ এরকম আমরা কভার করব, ঠিক আছে? আচ্ছা, সো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলতেছে? ইন 1819 a scientist named Hans Christian Ørsted was using a cell to produce a current in a wire. Close to the wire there was a compass. তো এখন ওই ওয়্যারের পাশে এরকম একটা কম্পাস ছিল। When there was a current in the wire, Ørsted noticed, much to his surprise, that the compass needle moved. যে তখনও এরা জানতো না যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড লাইন ক্রিয়েট হয়, তখনও সায়েন্টিস্টরা জানতো না। তো সে কি করতেছে? সে এরকম ইলেকট্রিসিটি নিয়ে এক্সপেরিমেন্ট করতেছে এন্ড একটা কম্পাস, যে কম্পাস এটা কি আমরা যে সার্কেল ড্র করি ওই কম্পাস না, যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট শো করার জন্য যে কম্পাস ইউজ করে না, ওই জিনিসটা। তা এখন এরকম একটা কম্পাস তার টেবিলের মধ্যে ছিল। তা এখন সে যখন নাকি এক্সপেরিমেন্ট করতেছে, যখন নাকি দেখলো কি কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট, তখন হি নোটিসড দ্যাট দ্য নিডল অফ দ্য কম্পাস ইজ মুভিং, অর কম্পাসের নিডলটা কি হয়ে গেছে? শিফট হয়ে গেছে। দেন কারেন্টের ভ্যালু যদি 0 বানায় দেয়, যে মানে সার্কিট যদি অফ করে দেয়, তো তখন আবার কম্পাসের নিডলটা অরিজিনাল ডিরেকশনে চলে আসে। তো তখন দেখে সে কি বুঝতে পারছে? এই যে কম্পাস নিডলটা মুভ করলো, এটা দেখে সে বুঝতে পারলো কি কম্পাস নিডল কেন মুভ করে। আমরা যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট যে পাই, কম্পাসটা আমাদের কোন ডিরেকশন দেখায়? নর্থের ডিরেকশন দেখায় না? ঐশী, কম্পাস আমাদের কি দেখায়? নর্থের ডিরেকশন দেখায়, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, সো তাহলে এই কম্পাস থেকে আমরা যে নর্থের ডিরেকশনটা পাই, এটা কেন? বিকজ সে আর্থের ম্যাগনেটিক ফিল্ডের কাছে রেসপন্ড করে সে ওই ডিরেকশনে অ্যালাইন হয়ে থাকে। সো ওখান থেকে আমরা নর্থের ডিরেকশন পাই। সো তাহলে কারেন্ট ফ্লো করতে সময় আমাদের কম্পাস নিডলটা মুভ করবে কেন? করবে only and only when if there is also a magnetic field around the current carrying wire. সো তার মানে যখন নাকি সে কারেন্ট ফ্লো করাচ্ছে, তখন কি হবে? ওয়্যারের চারপাশেও ম্যাগনেটিক ফিল্ড লাইন ক্রিয়েট হবে। এই ম্যাগনেটিক ফিল্ড লাইনটাই কম্পাস নিডলটাকে কি করছে? মুভ করাইছে। তো এই জিনিসটা জিজ্ঞাসা করছে ফার্স্টে, why did the compass needle move? তো তারা কি বললো অ্যানসার আমরা দেখি। আচ্ছা দাঁড়া, আজানটা শেষ হোক, একটু 1 মিনিট ব্রেক নেই। আমরা যে কোয়েশ্চেনটা পড়তেছিলাম, যে ওয়েরস্টেড তার যে একটা অবজারভেশন করছিল, কি জিনিস? সে যখন নাকি একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের পাশে একটা কম্পাস রাখছে, দেখলো যে কম্পাসের নিডলটা এরকম মুভ করতেছে। তো এখন জিজ্ঞাসা করলো যে কেন। তো তাহলে এটার জন্য আমরা অ্যানসারটা কি বলবো? দ্য অ্যানসার ইজ a magnetic field was created around the wire when current passed through it. সো তাহলে ওই ওয়্যারের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, যার জন্য কি হয়েছে? যার জন্য তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে which affected the needle of the compass. এখন বলতেছে when there is a current in a horizontal wire, the needle of a compass placed beneath the wire
comes to rest at right angles to the wire। তো তাহলে ব্যাপারটা হলো এরকম যে তোমার এই হলো ওয়্যারের ভিতর দিয়ে এরকম কারেন্ট ফ্লো করতেছে। এখন ওয়্যারের নিচে তুমি কি করছো, কম্পাসটা প্লেস করছো। তো এখন কম্পাসটা প্লেস করলে পরে তখন এটা কি হয়, কম্পাসের নিডলটা এরকম রাইট অ্যাঙ্গেলে এমন একটা ডিরেকশনে কি করে, পয়েন্ট করে নিচে ওর উপরে, রাইট অ্যাঙ্গেল টু দা ওয়্যার আর কি। তো এখন বলতেছে পয়েন্টিং ফ্রম লেফট টু রাইট। আচ্ছা, তো তাহলে আমাদের ওয়্যার হবে এরকম, সরি, the wire is in this direction, ওয়্যারের অ্যালাইনমেন্ট হলো এরকম, এন্ড ওয়্যারের নিচে হলো আমাদের কি, কম্পাসটা। সো দিস ইজ দ্য কম্পাস, এন্ড পয়েন্ট করতেছে কোন দিকে, দ্য কম্পাস নিডল ইজ পয়েন্টিং ফ্রম লেফট টু রাইট, এমন ভাবে। আচ্ছা, ঠিক আছে। এখন বললো in which direction will the compass needle point if it is held above the wire, explain your answer। তো ওয়্যারের নিচে রাখলে পরে ডিরেকশনটা কোন দিকে, ফ্রম লেফট টু রাইট। ওয়্যারের উপরে যদি নিয়ে আসি তো তাহলে এটা কি হবে, আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা ঘুরে যাবে না। কেন? বিকজ ওয়্যারের চারপাশে কেমন টাইপের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, যে ওয়্যারের চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, ওয়্যারের নিচে ম্যাগনেটিক ফিল্ডটা পয়েন্ট করতেছে টুয়ার্ডস রাইট। এখন এটা এরকম ঘুরে যখন ওয়্যারের উপরের পোর্শনে আসবে, উপরের পোর্শনে কি হবে, এটা ডিরেকশনটা উল্টায় যাবে না, সার্কুলার তো ম্যাগনেটিক ফিল্ডটা। সো তাহলে ওয়্যারের নিচে যদি ডিরেকশনটা থাকে লেফট টু রাইট, সো তাহলে ওয়্যারের উপরে এসে ডিরেকশনটা কি হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। কেন? বিকজ দ্য ফিল্ড ক্রিয়েটেড অ্যারাউন্ড দ্য ওয়্যার ইজ সার্কুলার ইন শেপ। সো তাহলে নিচে যেই ডিরেকশন, উপরে নিয়ে গেলে ডিরেকশনটা কি হয়ে যাবে, উল্টায় যাবে। সো এই জিনিসটা এখানের মধ্যে বলবে, কি বলছে দেখি, ফ্রম রাইট টু লেফট, যে যখন নাকি কম্পাসটাকে ওয়্যারের উপরে প্লেস করব তখন ডিরেকশনটা কোন দিকে যাবে, ফ্রম রাইট টু লেফট। কেন? দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড দ্য ওয়্যার ইজ সার্কুলার। তো তাহলে উইথ দ্য ওয়্যার এট ইটস সেন্টার, সো ওয়্যারের হলো সেন্টারে এন্ড তার চারপাশে সার্কুলার একটা ম্যাগনেটিক ফিল্ড। তো এখন কি, it therefore is in opposite directions on the opposite sides of the wire। সো তাহলে ওয়্যারের নিচে যে ডিরেকশন হবে, উপরে যে ডিরেকশনটা অপোজিট হয়ে যাবে। সো এই কথাটা বলছে। এখন এখানের মধ্যে বলতেছে সি নাম্বারে কি জিনিস, would your answer to B still be correct if the direction of the current in the wire was changed, explain your answer। এখন কারেন্টের ডিরেকশন যদি চেঞ্জ করে ফেলি তো তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাও চেঞ্জ হয়ে যাবে না। সো তাহলে তো আমাদের উপরের যে অ্যানসারটা বলে আসছি বি নাম্বারে, ওই অ্যানসারটা ঠিক হবে না, ওর ডিরেকশনটার যে ডিরেকশন স্টেট করছে ওইটা কারেক্ট হবে না। কেন? বিকজ কারেন্টের ডিরেকশনের উপরেও কি করে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা ডিপেন্ড করে। সো তাহলে এখানের মধ্যে কি বলতেছে, নো, যে সেম থাকবে না অ্যানসারটা। কেন? বিকজ if the current flowing through the wire is reversed, the direction of the magnetic field around the wire is also reversed। সো তাহলে কারেন্ট ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাকে কি করে দিবে, উল্টায় দিবে। সো কারেন্টের ডিরেকশন উল্টায় গেলে বি নাম্বারে আমরা যে অ্যানসারটা দিয়ে আসছি ওই অ্যানসারটার কনসিস্টেন্ট থাকবে না। ব্যাপারটাকে সবাই বুঝতে পারছো কি অ্যানসার বললাম এই কোশ্চেন নাম্বার 5 এর জন্য? যে ফার্স্ট অফ অল ওয়ারস্টেডের কি করছে, সে এক্সপেরিমেন্ট করতে সময় একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে কি বলে কাছে একটা কম্পাস রাখছিল, যে কম্পাসের নিডল দেখলো যে মুভ করছে। তো কেন মুভ করছে, এক্সপ্লেনেশনটা কি, বিকজ ওয়্যারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় যখন নাকি তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে। তো এ নাম্বারের অ্যান্সার গেল। দেন বি নাম্বারে জিজ্ঞাসা করছে যে ওয়্যারটা একদিকে কারেন্ট নিয়ে যাচ্ছে, তো এখন ওয়্যারের নিচে যখন নাকি আমরা কম্পাসটা প্লেস করছি তখন কম্পাসের নিডলটা পয়েন্ট করতেছে কোথায়, ফ্রম লেফট টু রাইট। তো এখন বলা হয়েছে ওয়্যারের উপরে যদি আমরা কম্পাসটাকে নিয়ে আসি তো তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে। তো তখন আমরা কি বললাম, ডিরেকশনটা হবে ফ্রম রাইট টু লেফট। কেন বললাম এইটা, বিকজ একটা স্ট্রেট ওয়্যারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন দেখতে কেমন, সার্কুলার। সো তাহলে ওয়্যারের নিচে যে ডিরেকশন, উপরে নিয়ে আসলে ডিরেকশনটা কি হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। এরপরে সি নাম্বার কোয়েশ্চেনে জিজ্ঞাসা করছে যে তুমি বি নাম্বারে যে অ্যানসারটা দিছো ওইটা কি এখনো কনসিস্টেন্ট থাকবে নাকি যদি কারেন্টের ডিরেকশনও চেঞ্জ করা হয়।
তো তাহলে আমরা বললাম যে না, আগের অ্যান্সারটা তাহলে আর কনসিস্টেন্ট থাকবে না, বিকজ কারেন্টের ডিরেকশন রিভার্স করে দিলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাও কি হবে, রিভার্স হয়ে যাবে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে অ্যান্সারটা? Yes, sir. ওকে, এরপরে কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে, দ্য ডায়াগ্রাম বিলো শোজ আ সিম্পল ইলেকট্রোম্যাগনেট। আচ্ছা, তো একটা সেল, একটা সুইচ, এটার ভিতর দিয়ে কারেন্ট যাবে, এই যে এটা কি সফট একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, যে আয়রনের একটা কোরের অ্যারাউন্ডে একটা সলিনয়েড এরকম পেঁচানো, দেন কি করতেছে এখানে 4টা পিন এরকম অ্যাট্রাক্ট করে রাখতেছে। এখন এ নাম্বারে বলতেছে এক্সপ্লেইন ওয়াই দ্য কোর অফ এন ইলেকট্রোম্যাগনেট ইজ মেড অফ সফট আয়রন এন্ড নট স্টিল। তো এখন আয়রন দিয়ে কেন বানাইলাম, স্টিল কেন না? আয়রনও ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, স্টিলও ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তো তাহলে ওয়াই আয়রন? বিকজ আয়রন হলো সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো তাহলে সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হইলে কি, তার বিহেভিয়ারটা কেমন? সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইজিলি ম্যাগনেটাইজ এন্ড ডিম্যাগনেটাইজ হইতে পারে। সো তাহলে যখন আমরা ইলেকট্রোম্যাগনেট ইউজ করব, আমরা তাকে কি হিসেবে ইউজ করতে চাই? আমরা তাকে একটা টেম্পোরারি ম্যাগনেট হিসেবে ইউজ করতে চাই, যে whenever we will turn on the current, তখন যেন সে ম্যাগনেট হিসেবে কাজ করে, কারেন্টটা অফ করে দিলে তার যেন ম্যাগনেটিজমটা তাড়াতাড়ি চলে যায়। তো তাহলে আয়রন এই পারপাসটা ভালোমতো সার্ভ করতে পারে। কেন এই পারপাসটা ভালোমতো সার্ভ করতে পারে? বিকজ আয়রন সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সো ইজিলি ম্যাগনেটাইজ হবে, যে কারেন্ট অন করলাম ইজিলি ম্যাগনেটাইজ হয়ে ম্যাগনেট হিসেবে কাজ করবে, কারেন্ট অফ করে দিলাম অনেক তাড়াতাড়ি ম্যাগনেটিজম লুজ করে আবার নরমাল একটা মেটাল হয়ে যাবে। কিন্তু স্টিল সে এত ইজিলি ম্যাগনেটাইজ হবে না। তো তাহলে সুইচ অন করলাম, স্টিল তার ম্যাগনেটিজমটা ফুললি ডেভেলপ হবে না, কিন্তু কি হবে, সুইচ অফ করে দিলে সে ম্যাগনেটিজমটা রিটেইন করে রাখবে। কিন্তু আমরা তো এটা চাইতেছি না, আমরা তো চাই যে আমাদের সুইচিং অন এন্ড অফ এর উপরে ম্যাগনেটিজম যেন অন অফ হয়। তো তাহলে স্টিল যেহেতু একটা হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এর জন্য তাকে আমরা ইউজ করব না। তো এখানের জন্য কি বলতেছে, কেন আয়রন ইউজ করা হয়েছে? আয়রন loses its magnetism when current through the coil is turned off, i.e. the electromagnet is turned off. This is not the case with steel. It retains magnetism after current or the electromagnet has been turned off. So তাহলে স্টিল কে সুইচ অফ করে দিলেও, কারেন্ট অফ করে দিলে পরেও স্টিল তার ম্যাগনেটিজমটা ধরে রাখবে, কিন্তু আমরা তো এটা চাই না। আমরা চাই যেন ইনস্ট্যান্টেনিয়াস হয় চেঞ্জ গুলা। সো তাহলে এটার জন্য আমরা আয়রন ইউজ করছি। তো এখন বি নাম্বারে বলতেছে কি, suggest two ways in which the strength of the electromagnet could be increased. এখানে কিন্তু অলরেডি সফট আয়রন কোর অ্যাড করা আছে। সো তাহলে আর কি কি করা যায় ইন অর্ডার টু ইনক্রিজ দ্য স্ট্রেংথ? একটা হলো ইনক্রিজ দ্য কারেন্ট, যত বেশি কারেন্ট ফ্লো করবে তত স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। এন্ড আরেকটা ভেরি গুড মোনাইজা, আরেকটা কি, ইনক্রিজ দ্য নাম্বার অফ টার্নস in the solenoid, increase the number of turns. So অনেকজন একটা জিনিস একটু ভুল করে, যে তারা এই কোয়েশ্চেনটা পড়লো, সে জাস্ট পরে কি, সে কোয়েশ্চেনের কনটেক্সটটা না বুঝে সে জাস্ট দেখলো কি একটা ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেংথ কিভাবে বাড়ানো যায়। ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেংথ বাড়ানোর তো 3টা ওয়ে, এটা 1, এটা 2, দেন 3 নাম্বার ওয়েটা কি, wrap the solenoid around a magnetically soft আয়রন কোর। কিন্তু এই কোয়েশ্চেনে তো অলরেডি এটা অ্যাড করাই আছে। সো তাহলে এই অ্যানসারটা যদি তুমি দাও, তো তাহলে পরে তারা বুঝে যাবে তুমি আসলে কোয়েশ্চেন পড়ে বুঝো নাই। ঠিক আছে? সো তাহলে এই অ্যানসারটা দেওয়া যাবে না। অন্য জায়গায় দেওয়া যাইতে পারে, যে জেনারেল একটা কোয়েশ্চেন করলো যে একটা ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেংথ কিভাবে বাড়ানো যায়, তখন তুমি বলতে পারবা। কিন্তু এইখানের জন্য তোমার স্পেসিফিক্যালি জাস্ট এই দুইটা পয়েন্টই অ্যাপ্লিকেবল। কি কি? এখানে তো অলরেডি আয়রন অ্যাড করা আছে, সো তাহলে আর কি করা যায়? আর দুইটা কাজ যেটা করা যায়, একটা হলো কারেন্টের ভ্যালু বাড়ানো যাবে বাই ইনক্রিজিং দ্য নাম্বার অফ সেল অর দ্য পটেনশিয়াল ডিফারেন্স বাড়ায়, এটা একটা। আর আরেকটা কি, যে নাম্বার অফ টার্নস যেটা আছে, নাম্বার অফ টার্নস এর ফ্রিকোয়েন্সি যদি আমরা বাড়াই দেই, যে বেশি বেশি করে যদি নাম্বার অফ টার্ন দেই এই সলিনয়েডের মধ্যে, তখন কি হবে, দা
strength will increase. So এই জিনিসটা তারা এখানের মধ্যে বলছে, একটা হলো increase the current flowing through the coils, আর আরেকটা হলো increase the number of coils or number of turns. Okay, so এই দুইটা জিনিস হলো আমাদের how to increase the strength of an electromagnet. Okay, so chapter 20 আমরা যে 6টা কোশ্চেন দেখলাম, এই চ্যাপ্টার 20 নিয়ে কারো কোনো কনফিউশন আছে কোন অ্যানসার নিয়ে? ওকে, তো এখন চ্যাপ্টার 21, আচ্ছা, সো এখন চ্যাপ্টার 21 এখানের মধ্যে কয়টা কোশ্চেন একটু ইন্টারেস্টিং, কয়টা কোশ্চেন একদম ডিরেক্টলি নোটস থেকে, যে একটা মুভিং কয়েল লাউড স্পিকার কিভাবে কাজ করে, কিভাবে সে সাউন্ড ওয়েভ জেনারেট করে, এইসব এগুলো একদম ইজি কোশ্চেন, বিকজ এগুলো আমরা ডিটেইলে জাস্ট স্পেসিফিক আমরা এমন এমন লেকচারও বানাইছি যে মাত্র 15 মিনিট আর 20 মিনিটের জন্য যে স্পেসিফিক একটা ইনস্ট্রুমেন্ট কিভাবে কাজ করে ওটা এক্সপ্লেন করতে। সো তাহলে আমাদের এত টাইম নিয়ে আমরা এগুলো করছি, সো হোপফুলি তোমাদের ওগুলো বোঝা হয়ে গেছে, বাট স্টিল আমরা এখানের মধ্যে একটু রিক্যাপ করে নিব, ব্যাপার না। তো এখন কোশ্চেন নাম্বার 1 এ বলতেছে কি, the diagram below shows a long wire placed between the poles of a magnet. আচ্ছা, সো এখন এই যে এ বি কারেন্টটা কোন দিকে আসতেছে, এটা একটা 3 ডাইমেনশনাল একটা অ্যাসপেক্ট ক্রিয়েট করার জন্য একটু বাঁকা করে আঁকাইছে। অ্যাকচুয়ালি the current is coming what, the current is coming towards you. Okay, so the current is coming towards you, তো এটা হলো কারেন্টের ডিরেকশন। তো এখন বলতেছে ফার্স্ট অফ অল কি বলতেছে দেখি, ফার্স্টে describe what happens কি when there is a current in the wire from A to B. তো কারেন্ট যখন নাকি এ থেকে বি তে আসবে তখন কি হবে এটা জিজ্ঞাসা করছে। তো আমরা কি জানি, এই যে নর্থ সাউথ এটা তো একটা পার্মানেন্ট ম্যাগনেট, সো এখানের ম্যাগনেটিক ফিল্ড তো আমাদের এইদিকে, তাই না? সো তাহলে পার্মানেন্ট ম্যাগনেটের একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে, আর এ থেকে বি তে যখন কারেন্ট ফ্লো করবে তখন তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড লাইন ক্রিয়েট হবে না লামিয়া? এ টু বি যখন কারেন্ট ফ্লো করবে তখন তার চারপাশেও একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, এন্ড এই ম্যাগনেটিক ফিল্ড গুলোর ওভারল্যাপিং এর জন্য কি হবে, দেয়ার উইল বি আ ফোর্স। এখন এই ফোর্সের ডিরেকশন বের করার জন্য আমরা কি শিখছিলাম, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, রাইট? সো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের ব্যাপারটা কি ছিল, ইন্ডেক্স ফিঙ্গার, দ্যাট ইজ দ্য ফার্স্ট ফিঙ্গার উইল পয়েন্ট ফ্রম নর্থ টু সাউথ, কারেন্টের ডিরেকশন হলো তোমার দিকে, দ্যাট ইজ দ্য সেকেন্ড ফিঙ্গার অর দ্য মিডল ফিঙ্গার উইল বি টুয়ার্ডস ইউ। সো তাহলে লেফট হ্যান্ডটা যদি এরকম ওরিয়েন্টেশনে ধরো, সো তাহলে থাম্বটা কোন দিকে পয়েন্ট করে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ধরা আমরা শিখছিলাম না, এটা তো আমার নিজের হাতে মার্কার দিয়ে একে একে দেন তোমাদেরকে দেখাইছিলাম। সো এই যে এটা যে ফার্স্ট ফিঙ্গার নর্থ টু সাউথ, সেকেন্ড ফিঙ্গার কামিং টুয়ার্ডস ইউ, সো তাহলে থাম্বটা কোন দিকে পয়েন্ট করবে, আপওয়ার্ডস। সো তাহলে এখানে কিন্তু সিনারিওটা একদম এক্স্যাক্টলি সেম। সো তাহলে এখানের জন্য the force on the wire will be in which direction, the force on the wire will be upward. So তাহলে the wire will move upward or the wire will experience a force in the upward direction, এমন টাইপের। তার অ্যানসারে কি লিখছে দেখি এ নাম্বারে, এই যে the wire is pushed upwards, তো এইটা। এখন বললো বি নাম্বারে the direction of the current is reversed, that is এখন বি থেকে এতে যাবে কারেন্ট। সো তাহলে কারেন্টের ডিরেকশন সরি কারেন্টের ডিরেকশন উল্টায় দিলে ফোর্সের ডিরেকশনটা কি হবে, উল্টায় যাবে না? তো এত এ নাম্বারে ফোর্সটা ছিল কি, ফোর্স ছিল আপওয়ার্ডস। সো তাহলে এখন বি নাম্বারে ফোর্সের ডিরেকশনটা কি হয়ে যাবে, উল্টায় যাবে, সো দ্যাট উইল বি ডাউনওয়ার্ডস। এখন বলতেছে সি নাম্বারে with the current from B to A and the poles of the magnets reversed. এখন ম্যাগনেটের পোল রিভার্স করে ফেলছে, কারেন্টের ডিরেকশনও রিভার্স করে ফেলছে। সো তাহলে এখন কি হবে, এখন আবার ফোর্সের ডিরেকশনটা কোন দিকে আসে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল যদি ঠিকমতো ধরো, এখন কারেন্ট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, ম্যাগনেটিক ফিল্ডটা হলো ফ্রম রাইট টু লেফট। সো তাহলে ম্যাগনেটিক ফিল্ড হলো রাইট টু লেফট আর কারেন্ট হলো অ্যাওয়ে ফ্রম ইউ। সো তাহলে এখানের জন্য আমাদের ফোর্সের ডিরেকশন কোন দিকে আসে, এখানের জন্য আমাদের ফোর্সের ডিরেকশন আসে আপওয়ার্ডস।
এন্ড ফাইনালি লাস্ট একটা জিনিস, যে কারেন্টের ভ্যালু বাড়াইলে কি হবে? কারেন্টের ভ্যালু ইনক্রিজ করলে the force on the wire or the force experienced by the wire will be increased, বেড়ে যাবে। তো এইখানের জন্য এই যে বি নাম্বারের জন্য জাস্ট কারেন্টের ডিরেকশন উল্টাইছে, তখন ডাউনওয়ার্ড হয়ে গেছে। এখন কারেন্টের ডিরেকশন উল্টাইছে, আবার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন উল্টাইছে, সো তখন আবার ফোর্সের ডিরেকশন রিস্টোর হয়ে গেছে, আগের পজিশনে চলে আসছে। দেন জিজ্ঞাসা করছে কি, বেশি কারেন্ট যদি ফ্লো করে, লার্জার একটা কারেন্ট যদি ফ্লো করে, তাহলে কি হবে? তো তখন দ্য ওয়্যার ইজ পুশড উইথ আ লার্জ ফোর্স। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 1 এইটা নিয়ে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের এগুলা নিয়ে কারো কি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ধরতে এরকম সমস্যা হয় এমন কেউ আছো? এটা অ্যাকচুয়ালি সামনাসামনি দেখাইলে বেটার, বিকজ তখন বোঝা যায় যে তোমার হাত ধরার ওরিয়েন্টেশনটা ঠিক আছে নাকি। বুঝতে পারছো? কিন্তু এখানে তোমার অ্যাকচুয়ালি নিজে নিজে প্র্যাকটিস করা লাগবে যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল কিভাবে করে ধরে। যে অনেকগুলা মিমের মধ্যেও তো তোমরা দেখো যে এখানে মধ্যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল নিয়ে যে এরকম কয়টা জোক লিখে রাখে, দেখছো না? Yes, sir. সো কমন টাইপের যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা আমাদের ঠিক মতো ধরতে পারতে হবে আর কি। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা ঠিক মতো ধরা শিখে গেলে তখন আর আমাদের এগুলো সলভ করতে বেশি প্রবলেম হবে না। বুঝতে পারছো? যে এখানে তোমাদের এই যে গ্রুপের মধ্যে একটা ছবি দেই, এইটা আর কি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। বুঝছো? So এখন এমনি করে আমাদের আঙ্গুলগুলোর ওরিয়েন্টেশনটা ঠিক রাখা লাগবে। ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, লেটস সি। কোশ্চেন নাম্বার 2a, draw a simple label diagram of a moving coil loudspeaker. সো একটা মুভিং কয়েল লাউডস্পিকারের ডায়াগ্রাম ড্র করব। সো আমরা যে ডায়াগ্রাম ড্র করা শিখছিলাম, যে একটা ই শেপের একটা ম্যাগনেট, আমি ডায়াগ্রামটা আরেকবার ড্র করে দেই তাহলে যেন বুঝতে পারো অ্যাকচুয়ালি কি করবা। এরকম ই শেপের একটা ম্যাগনেট আঁকবা, দেন ই শেপের মাঝখানের এইটায় একটা কয়েল অফ ওয়্যার এরকম র‍্যাপ করে রাখবা, নর্থ নর্থ সাউথ। সো তাহলে these are the magnetic field lines of the permanent magnet. এরপর এটার সামনে কি থাকবে? একটা পেপার কোন, যে পেপার কোনটা কি করবে, এই সফট, এই পেপার কোনটা ভাইব্রেট করবে যখন নাকি এই ওয়্যারটা এসে তার সাথে হিট করবে। ওয়্যারটা এসে হিট করবে কেন? বিকজ ওয়্যার ইজ কানেক্টেড টু আ সোর্স অফ কারেন্ট বেসিক্যালি। তো এই সোর্সের থেকে যখন নাকি কারেন্ট আসবে তখন কি হবে? ওয়্যারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড লাইন ক্রিয়েট হবে। এই ম্যাগনেটিক ফিল্ড লাইন পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড লাইনের সাথে ওভারল্যাপ করবে। এই ওভারল্যাপিং এর জন্য একটা ফোর্স হবে, যার জন্য এই কয়েল অফ ওয়্যারটা মুভ করবে, এন্ড কয়েল অফ ওয়্যারটা মুভ করে কাকে হিট করবে? ইট উইল হিট দা পেপার কোন। দেন পেপার কোনটা ভাইব্রেট করলে পরে তখন আমাদের এরকম সাউন্ড ওয়েভ ক্রিয়েট হবে বেসিক্যালি। তেমন টাইপের এই যে এই জিনিসটা। দেন আমরা লেবেল করে দেব কোনটা কি জিনিস। এখন এক্সপ্লেনেশন চাইছে যে explain how sound waves are made by speaker when a signal is passed through its coil. সো তাহলে সাউন্ড ওয়েভ কিভাবে এখানে ক্রিয়েট হইতেছে, যেটা মাত্র বললাম যে কারেন্ট ফ্লো করবে ফার্স্টে এই যে সোর্সের থেকে, ভ্যারিং এই যে সিগন্যাল ফ্রম সোর্স। তো ভ্যারিং ইলেকট্রিক কারেন্ট ফ্রম দ্য সোর্স ক্রিয়েট ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড দ্য স্পিকার কয়েল। তো তাহলে স্পিকার কয়েলের চারপাশে ম্যাগনেটিক ফিল্ডটা কি করবে? স্পিকার কয়েলের ম্যাগনেটিক ফিল্ড আর পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড ওভারল্যাপ করবে, তাই তো? সো তাহলে তাদের ওভারল্যাপিং এর জন্য ফোর্স ক্রিয়েট হবে, যেটা কয়েল অফ ওয়্যারটাকে মুভ করবে। দেন ইট উইল হিট দ্য ভাইব্রেটিং পেপার কোন, অর ইট উইল হিট দ্য পেপার কোন এন্ড মেক ইট ভাইব্রেট। তাহলে সে সাউন্ড ওয়েভ ক্রিয়েট করবে এমন। তো whose strength and direction keeps changing, these changes make the speaker vibrate, creating sound waves we hear. এরপরে কোয়েশ্চেন নাম্বার 3,
কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? 3 এর এ তে explain the difference between a step up transformer and a step down transformer. এটা একদম তোমাদের টেবিল করে লিখে দেওয়া হয়েছে। একটা স্টেপ আপ আর স্টেপ ডাউন ট্রান্সফরমারের ডিফারেন্স কি? স্টেপ আপে ফাইনালি ভোল্টেজ ইনক্রিজ করে দেয়, স্টেপ ডাউনে ভোল্টেজটা যে সেকেন্ডারি ভোল্টেজটা ডিক্রিজ করে দেয়। কিভাবে? স্টেপ আপে সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নস বেশি, এখানে সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নস কম। তো ভোল্টেজ বাড়াইলে কারেন্টটা কি হবে? কমে যাবে। এরকম এইসব জিনিসগুলো দিয়ে অ্যান্সার করতে পারো যে স্টেপ আপ ট্রান্সফরমার কি করে। আর স্টেপ আপ ট্রান্সফরমার মেক্স দ্য আউটপুট ভোল্টেজ হায়ার দেন দ্য ইনপুট। আর স্টেপ ডাউন উল্টা কাজটা কি? স্টেপ ডাউন ট্রান্সফরমার মেক্স দ্য আউটপুট ভোল্টেজ স্মলার দেন দ্য ইনপুট। এরকম। এরপরে কি চাইছে? 3b তে explain where step up and step down transformers are used in the national grid. So এই যে আমরা ন্যাশনাল গ্রিডের এখানের মধ্যে দেখছিলাম যে জাস্ট আউটসাইড পাওয়ার স্টেশন স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করব, এন্ড ক্লোজ টু হোমস ওই জায়গাগুলোতে স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করব। তো এই যে স্টেপ আপ ট্রান্সফরমার্স আর ইউজড ইমিডিয়েটলি বিফোর ট্রান্সমিশন থ্রু দ্য ন্যাশনাল গ্রিড। সো তাহলে পাওয়ার স্টেশন থেকে ইলেকট্রিসিটি জেনারেট করলাম, তখনই এটা কি করব? স্টেপ আপ ট্রান্সফরমারে ফিড করব, ভোল্টেজ বাড়ায় দেন ট্রান্সমিশনে দিব। আর স্টেপ ডাউনটা কোন জায়গায়? স্টেপ ডাউন ট্রান্সফরমার্স আর ইউজড when they approaches the consumer, যে টাউনস ভিলেজ অর দ্য প্লেস ওয়্যার দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইজ নিডেড such as a factory, ওরকম। তো এখন আমরা স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে কি করি? কারেন্টের ভ্যালু কমায় দেই, তাই তো? যে এখানের মধ্যে আমরা ট্রান্সফরমার ইউজ করে, যে স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করে কেন আমরা ভোল্টেজের ভ্যালুটা বাড়াই? এই যে আমরা স্টেপ আপ ট্রান্সফরমারে যে ভোল্টেজের ভ্যালুটা বাড়াই কেন? বিকজ ভোল্টেজ বাড়াইলে কারেন্ট কমে যাবে, কারেন্ট কমলে কি হবে? হিটিং ইফেক্ট অফ কারেন্টটা কমে যাবে, তাই না? Yes, sir. হিটিং ইফেক্ট অফ কারেন্টটা কমে যাবে। তো হিটিং ইফেক্ট অফ কারেন্ট কমে গেলে তখন উই উইল হ্যাভ আ গ্রেটার এফিসিয়েন্সি, তাই না? যে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিটা হিটে কম কনভার্ট হবে, মানে কি ওয়েস্টেজ কম হবে। সো যত কম ওয়েস্টেজ তত আমরা এফিশিয়েন্টলি কি করতে পারতেছি? ট্রান্সমিট করতে পারতেছি, অর ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার করতে পারতেছি। তো এই যে এটা যে রিডিউসেস এনার্জি লস ইন দা ওয়্যারস। তো এগুলো আমরা ডিটেইলে পড়ে আসছি লেকচারের মধ্যে। সো এইসবে হোপফুলি তোমাদের প্রবলেম হবে না বুঝতে। সবাই কি বুঝতে পারতেছো অ্যানসার গুলা কোনটা কি বলতেছি? Yes, sir. ওকে। এরপরে ডি নাম্বারে বলতেছে কি? ড্র আ ফুললি লেভেল ডায়াগ্রাম অফ আ ট্রান্সফরমার। সো তাহলে এই যে ট্রান্সফরমার কেমন ভাবে ড্র করব? এই একটা রেক্টেঙ্গুলার ব্লক আঁকবা, দেন এইখানে প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল। তো এখানে হলো প্রাইমারি আমাদের ইনপুটটা। তো এখানে আমরা লেবেল করব, এটা হলো সফট আয়রন কোর, এটা হলো প্রাইমারি কয়েল, এটা হলো সেকেন্ডারি কয়েল। তো এমন টাইপের কি দিছে তারা ডায়াগ্রাম, এই যে এটা যে অল্টারনেটিং ইনপুট ভোল্টেজ ভিপি, অল্টারনেটিং আউটপুট ভোল্টেজ ভিএস, নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি কয়েল এনপি, নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি কয়েল এনএস, আর সফট আয়রন কোর লিঙ্কিং দ্য টু কয়েলস। সো এটা হলো ডায়াগ্রাম। সো এই ডায়াগ্রাম হোপফুলি ইজি, এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। এরপরে ই নাম্বারে কি বললো? Explain why a transformer will not work if a DC voltage is applied across its primary coil. এখন দেখো ট্রান্সফরমার সে যে ভোল্টেজটা ভ্যারি করতে পারে কেন? বিকজ আমরা প্রাইমারি কয়েলে কি দেই? অল্টারনেটিং কারেন্ট দেই। অল্টারনেটিং কারেন্ট দিলে কি হয় বলতো? অল্টারনেটিং কারেন্ট দিলে তার চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, ম্যাগনেটিক ফিল্ডটাও কি হবে? অল্টারনেটিং হবে। ব্যাপারটা তোমাদেরকে বুঝাই বলি যে ট্রান্সফরমারের এখানের মধ্যে আমাদের কি হয় অ্যাকচুয়ালি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তাই না মুবাশিরা? জি স্যার। যে এখানের মধ্যে কি হয়? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হয়। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের তো আমরা দুইটা ওয়ে দেখছিলাম। আমরা যখন নাকি লেকচারের মধ্যে পড়ছিলাম এখানে ফার্স্টে যখন নাকি এইটা আইডিয়াটা ইন্ট্রোডিউস করছি, দুইটা ওয়ে দেখছি। ইদার ম্যাগনেটটা ফিক্স থাকবে
ওয়্যারটাকে আমরা ম্যানুয়ালি মুভ করাবো, অর ওয়্যারটা ফিক্স থাকবে, ম্যাগনেটটাকে আমরা ম্যানুয়ালি মুভ করাবো। ইন ইদার কেস আমাদেরকে কোনো একটা কিছু মুভ করাইতে হইতেছে ইন অর্ডার ফর ইনডিউসিং আ ভোল্টেজ, তাই তো? যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন করার জন্য দেয়ার মাস্ট বি আ রিলেটিভ মোশন বিটুইন দ্য ম্যাগনেট এন্ড দ্য ওয়্যার। কিন্তু ট্রান্সফরমারে তো আমরা কিছুই মুভ করি না, তাহলে পরে এখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কিভাবে হয়? এটা হয় বিকজ আমরা কি করতেছি, the current that we are using is already alternating। তো অল্টারনেটিং একটা কারেন্ট দিয়ে আমাদের লাভটা কি হয়, সরি, অল্টারনেটিং একটা কারেন্ট দিয়ে আমাদের লাভটা কি হয় দেখো। অল্টারনেটিং কারেন্ট কি করবে, তার কারেন্টের ডিরেকশনটা বারবার চেঞ্জ করবে না, তার কারেন্টের ডিরেকশন একবার পজিটিভে একবার নেগেটিভে, একবার ভোল্টেজ বাড়বে একবার ভোল্টেজ কমবে, এরকম এটা ফ্লাকচুয়েট করবে। সো তাহলে এরকম ভ্যারিং স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড কার চারপাশে ক্রিয়েট হয়, এই প্রাইমারি কয়েলের চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় দ্যাট ইজ অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড। তো একটা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্যান বি থট অফ অ্যাজ আ ম্যাগনেট দ্যাট ইজ বিং মুভড। বুঝতে পারছো যে এখানের মধ্যে কি একটা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড কেমন ভাবে ট্রিট করা যায়? ইট ইজ অ্যাজ ইফ আ ম্যাগনেট দ্যাট ইজ বিং মুভড কন্টিনিউয়াসলি। যে একটা ফিক্সড ম্যাগনেট আছে, ওই ফিক্সড একটা ম্যাগনেটকে তুমি টু এন্ড ফ্রো শুধু মুভ করাচ্ছ, সো তাহলে কি হবে, তার চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হবে দ্যাট উইল বিকাম অল্টারনেটিং। তো তাহলে অলরেডি আমরা কি করতেছি, অল্টারনেটিং একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে ফেলতেছি বাই গিভিং দ্য প্রাইমারি কয়েল উইথ আ অল্টারনেটিং কারেন্ট। সো অল্টারনেটিং কারেন্ট দেওয়াতে আমরা এই কাজটা করছি। সো তাহলে কি হয়, এই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড লাইনটাকে কে কাট করবে আর কে ইন্টারসেপ্ট করবে? সেকেন্ডারি কয়েল। তো সেকেন্ডারি কয়েল এই ম্যাগনেটিক ফিল্ডটাকে ইন্টারসেপ্ট করলে পরে তখন সেকেন্ডারি কয়েলের মধ্যে ভোল্টেজ ইনডিউস হয়। ঠিক আছে, সো এইটা ছিল আমাদের মেইন আইডিয়া। তো এখন জিজ্ঞাসা করলো যে ডিসি দিয়ে তাহলে কেন হবে না? এটা তো সিম্পল, ডিসি দিয়ে তো আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা চেঞ্জ হবে না। তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যদি চেঞ্জ না হয়, তো তাহলে অ্যাজ ইফ একটা একটা ওয়্যার আর একটা ম্যাগনেট স্টেশনারি তুমি জাস্ট ফালায় রাখছো। তো স্টেশনারি জাস্ট ফালায় রাখলে পরে তখন কি তার মধ্যে কোনো ইলেকট্রিসিটি ইনডিউস হবে, কোনো ভোল্টেজ ইনডিউস হবে? কোনো ভোল্টেজ ইনডিউস এখানের মধ্যে করা পসিবল না। সো তাহলে দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ডিসি দিয়ে কি হয় না, ট্রান্সফরমার কাজ করে না। জোহা বুঝতে পারছো কি বললাম? এখানের জন্য দেখো তার অ্যান্সারে কি বলতেছে, এই যে the magnetic field created when DC is passing through a coil is stationary। সো তাহলে ডিসি দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হবে ওইটা আমাদের স্ট্যাটিক একটা ম্যাগনেটিক ফিল্ড, অল্টারনেটিং না। সো তাহলে ম্যাগনেটিক ফিল্ডটাও স্টেশনারি, কয়েল অফ ওয়্যার গুলো স্টেশনারি। সো তাহলে তাদের মধ্যে কোনো রিলেটিভ মোশন না থাকলে কি ভোল্টেজ ইনডিউস হবে? কোনো ভোল্টেজ ইনডিউস হবে না। সো তাহলে সো নো কারেন্ট ইজ ইনডিউসড ইন দ্য সেকেন্ডারি কয়েল। এর জন্য ডিসি দিয়ে ট্রান্সফরমার কাজ করে না। হোপফুলি সবার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এখন। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন নাম্বার এফ। কোয়েশ্চেন নাম্বার এফ এ কি বলতেছে? কোয়েশ্চেন নাম্বার এফ এ বলতেছে a transformer has 200 turns on its primary coil। তো তাহলে NP is equal to 200, okay, and 5000 turns on its secondary coil। তো তাহলে NS is equal to 5000। এটা কে বলবা? এটা মাইশা বলো তো, এটা কি তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার নাকি স্টেপ ডাউন ট্রান্সফরমার? সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস বেশি, সো তাহলে সেকেন্ডারিতে ভোল্টেজ কি হবে, বেশি হবে না? সো সেকেন্ডারিতে ভোল্টেজ যদি Yes. বাড়ে তো তখন এটাকে কি বলবো, স্টেপ আপ। ঠিক আছে, Okay. ওকে। সো তাহলে সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নস যদি বেশি থাকে প্রাইমারির তুলনায়, তো তাহলে কি বলবো, এটাকে স্টেপ আপ ট্রান্সফরমার বলবো। ওকে, তো এমন ব্যাপারগুলো মনে রাখতে হবে। So this is a step up transformer যে we will expect the voltage to be greater, যে ফাইনাল ভোল্টেজ, যে আউটপুট ভোল্টেজটা বেশি হবে বিকজ সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নস বেশি। সো লেটস সি আমাদের কোশ্চেনে কি বলছে।
Calculate the voltage across the secondary coil when a voltage of 2 volt is applied through the primary coil. So তাহলে VP is equal to 2. তো তাহলে আমাদের ফর্মুলা কি আছে? VP by VS is equal to NP by NS, তাই না? সো তাহলে আমাদের সেকেন্ডারি ভোল্টেজ ইজ ইকুয়াল টু কত, এটা বের করব। সো তাহলে সেকেন্ডারি ভোল্টেজটাকে সাবজেক্ট করলে VP ইনটু NS ডিভাইডেড বাই NP। তো 2 ইনটু 5000 ডিভাইডেড বাই কত, 200। কত আসে, 50 নাকি? হ্যাঁ। সো আমরা দিব 2 ভোল্ট, কিন্তু ফাইনালি ভোল্টেজ কত পাবো, 5 ভোল্ট, কি বলে 50 ভোল্ট। ঠিক আছে, তো 2 ভোল্ট দিতেছি প্রাইমারি কয়েলে, আর ফাইনালি সেকেন্ডারি কয়েলে কত ভোল্টেজ পাবো, 50 ভোল্ট ভোল্টেজ পাবো। সো ভোল্টেজ যেই ট্রান্সফরমার ইনক্রিজ করায় ওই ট্রান্সফরমারকে আমরা কি বলি, স্টেপ আপ ট্রান্সফরমার। ওকে, সো এই ক্যালকুলেশন একদম ইজি। এইসব ক্যালকুলেশন এক্সপেক্ট করতেই পারো যে তোমাদের পরীক্ষাতে আসবে অলওয়েজ। সো এগুলা ক্যালকুলেশন আমাদের অলওয়েজ করতে পারতে হবে, ঠিক আছে? ওকে, সো নাও দ্য লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে, the diagram below shows a bar magnet being pushed into a long coil। এই যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের একটা ওয়ে যেটা শিখছিলাম, যে কয়েলটা স্টেশনারি থাকবে, ম্যাগনেটটাকে ইন এন্ড আউট মুভ করাবো, টু এন্ড ফ্রো মুভ করাবো, এমন টাইপের ব্যাপার। তো কি জিনিস, a sensitive meter is connected across the coil। তো একটা সেনসিটিভ একটা এরকম অ্যামিটার এরকম অ্যাড করা আছে। তো এখন এখানের মধ্যে বলতেছে কি, describe what happens to the meter when the magnet is pushed into the coil quickly। তো ম্যাগনেটটা যখন নাকি কয়েলের ভিতরে অনেক তাড়াতাড়ি ঢুকানো হবে তখন কি হবে, তখন এখানের মধ্যে ভোল্টেজটা বেশি ইনডিউস হবে। তো তাহলে কারেন্টটা কি হবে, বেশি ফ্লো করবে যে এখানের জন্য। ওকে, দেন বি নাম্বারে বলতেছে কি, দ্য ম্যাগনেট ইজ হেল্ড স্টেশনারি ইনসাইড দ্য কয়েল। তো স্টেশনারি যদি রেখে দেয় তো তাহলে কি হবে, কোনো যদি মুভমেন্ট না থাকে তাহলে কি কোনো ভোল্টেজ ইনডিউস হবে? মায়ামি, যদি ম্যাগনেটটাকে কয়েলের ভিতরে স্টেশনারি রেখে দেয় তো তাহলে কি কোনো ভোল্টেজ ইনডিউস হবে এটার ভিতরে? না মনে হয়। তো তাহলে এখানে কোনো ভোল্টেজ ইনডিউস হওয়ার কথা না। তো তাহলে এখানের মধ্যে ফার্স্টে কি, প্রথমটা হলো লার্জ ডিফ্লেকশন অন দা মিটার, বিকজ ওখানে কারেন্টের ভ্যালু অনেক বেশি হবে, বিকজ অনেক তাড়াতাড়ি মুভ করতেছে। দেন যখন নাকি স্টেশনারি রাখছে তখন কি, নো ডিফ্লেকশন অন দা মিটার। কেন, বিকজ স্টেশনারি রাখছে মানে রিলেটিভ কোনো মোশন নাই। এখন সি নাম্বারে কি বলতেছে, দ্য ম্যাগনেট ইজ পুলড আউট অফ দ্য কয়েল স্লোলি। তো এখন মুভমেন্ট আছে কিন্তু রেট অফ মুভমেন্টটা কম, যে আস্তে আস্তে দূরে সরায় নিয়ে আসতেছে। সো তাহলে কি হবে, ইনডিউস হবে ঠিকই, যে ডিফ্লেকশন হবে ঠিকই, কিন্তু অল্প। ঠিক আছে, এর তুলনায় অল্প, এতে অনেক তাড়াতাড়ি মুভ করছে না। সো তাহলে সি তে মুভ করছে ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে মুভ করতেছে। সো তাহলে ডিফ্লেকশন হবে ঠিকই, কিন্তু এর রেসপেক্টে কম। এই যে অপশন এ তে যত ডিফ্লেকশন শো করছিল, সি তে তত বড় ডিফ্লেকশন শো করবে না আর কি, তেমন টাইপের ব্যাপার। যে এই যে স্মলার ডিফ্লেকশন অন মিটার দেন এ and in the opposite direction। অপোজিট ডিরেকশনটা কেন বললাম, দেখো এতে কি করতেছে খেয়াল করো, এতে দ্য ম্যাগনেট ইজ বিং পুশড ইনসাইড। সো ম্যাগনেটটাকে টুয়ার্ডস দ্য কয়েল নিয়ে আসতেছে। আর সিতে বলছে কি, সিতে বলছে ইট ইজ পুলড আউট, যে বাইরে বের করে নিয়ে আসবে। সো তাহলে ডিরেকশন অফ মুভমেন্টটা চেঞ্জ হয়ে গেছে না? তো ডিরেকশন অফ মুভমেন্ট চেঞ্জ হয়ে গেলে ডিরেকশন অফ ইনডিউসড ভোল্টেজও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। সো তাহলে আগের থেকে কম ডিফ্লেকশন হবে এন্ড ডিরেকশনটা কি হবে, অপোজিট। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছো কি বললাম? নিতু Yes, sir. বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, দেন ফাইনালি ডি নাম্বার, the magnet is held stationary and the coil is moved towards it। সো এখন ম্যাগনেটটাকে স্টেশনারি ধরে রাখছে, কয়েলটাকে নিয়ে আসতেছে। সো তাহলে কি, আবার একটা রিলেটিভ মোশন আছে, মিটার ডিফ্লেক্টস ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ এ, কিন্তু কত রেটে মুভ করতেছে ওইটা আর বলে নাই। ঠিক আছে,
তো এখন এর মতো কেন বললো, এটার অ্যান্সারটা দিতে পারবা রাফাত? ডি নাম্বারে বলছে যে ডিফ্লেকশন দেখাবে সিমিলার টু দ্যাট অফ এ, যে এ তে যে ডিরেকশনে ডিফ্লেকশন দেখাইছে ডি তে সেম ডিরেকশনে ডিফ্লেকশন দেখাবে। ওয়াই আর দ্য ডিরেকশন সেম? Yes, sir. এখানের মধ্যে জিজ্ঞাসা করছি যে এ নাম্বারে ডিফ্লেকশনটা একটা দিকে দেখাইছে, মনে করো টুয়ার্ডস রাইট ডিফ্লেকশন দেখাইলো। তা এখন ডি নাম্বারেও বলতেছে ডিফ্লেকশনটা টুয়ার্ডস রাইট দেখাবে, কেন এই জিনিসটা জিজ্ঞাসা করছি। এ নাম্বার আর ডি Sir, নাম্বার, একই direction, হ্যাঁ বলো। sir, একই direction-এ move করতেছে। একই ডিরেকশনে মুভ করতেছে, ব্যাপারটা হ্যাঁ এমন টাইপের জিনিস। যে কি ব্যাপার দেখো, এ নাম্বারে কি বলছে, দ্য ম্যাগনেট ইজ পুশড ইনটু দ্য কয়েল, তো তাহলে ম্যাগনেটটা কয়েলের দিকে যাচ্ছে। আর ডি নাম্বারে বলছে কি, দ্য ম্যাগনেট ইজ হেল্ড স্টেশনারি এন্ড দ্য কয়েল ইজ মুভ টুয়ার্ডস ইট। সো ইন বোথ দ্য কেসেস, ইন বোথ দিস কেসেস রিলেটিভ মোশনটা কি, টুয়ার্ডস ইচ আদার নাকি? Yes, sir. Relative motion of the magnet and the coil, relative motion of the magnet and coil are towards each other. আর সি নাম্বারের ডিরেকশনটা অপোজিট কেন? সি নাম্বারের ডিরেকশনটা অপোজিট বিকজ ম্যাগনেটটাকে কয়েলের থেকে কি করা হচ্ছে, দূরে সরায় নিয়ে যাওয়া হচ্ছে। তো তাহলে দূরে সরায় নিয়ে গেলে কি হবে, রিলেটিভ মোশনটা অপোজিট, যে দে আর অ্যাওয়ে ফ্রম ওয়ান অ্যানাদার। তো তাহলে তখন ডিফ্লেকশন হবে কিন্তু উল্টা ডিরেকশনে। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে যে কেন এ আর ডি তে ডিফ্লেকশন সেম দিকে? বিকজ ইন বোথ দ্য কেসেস দ্য কয়েল এন্ড দ্য ম্যাগনেট আর কামিং টুয়ার্ডস ইচ আদার। এ তে আর ডি তে টুয়ার্ডস ইচ আদার আসতেছে, সো তাহলে এর জন্য একদিকে ডিফ্লেকশন দেখাইলো। আর সি তে কি করতেছে, বের করে নিয়ে আসতেছে, সো তাহলে দ্য রিলেটিভ মোশন ইজ অ্যাওয়ে ফ্রম ওয়ান অ্যানাদার, সো তাহলে এর জন্য ডিফ্লেকশনটা কোন দিকে, অপোজিট দিকে। শিফা বুঝতে পারছো কি বললাম? Yes, sir. Okay, so these are all the exercise questions that we had to discuss. কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে দেন জিজ্ঞাসা করো। এমনিতেও মিটিং এর আর 1 মিনিটের কম বাকি আছে, একটু পরে শেষ হয়ে যাবে। যদি কোয়েশ্চেন থাকে দেন নতুন মিটিং খুলবো, না হলে এখানে শেষ।